আজ থেকে 7 দিন আমার এই রাজকোষ থাকবে উন্মুক্ত, আর আমার রাজকোষ থেকে 1 লক্ষ ছত্রভদ্রা নিয়ে এই গরিব প্রজাদের মাঝে বিতরণ করে দেবে। হুকুম জাহাপানা, আপনার আদেশ মর্যাদা সহকারে পালন করা হবে। হ্যাঁ, কিন্তু নবজাত শিশুকন্যার যে কি নাম রাখবো আমি তাই ভাবছি। আপনি বলুন হুজুর সাহেব, আর কি নাম রাখতে পারি? হ্যাঁ, নাম আমি ঠিক করে ফেলেছি জাহাপানা। তার নাম হবে শাহজাদি মালা। শাহজাদি মালা, বাহ, চমৎকার নাম। আপনি তোমায় ঘোষণা করে দিন, আজ থেকে এই নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যা সন্তানের নাম রাখাইতে শাহজাদি মালা। শাহজাদি মালা। সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। হ্যাঁ, তবে যে মেয়েটিকে এনে বেগম সাহেবের কোলে তুলে দিয়েছো, তার পিতার পরিচয়? তাই সে অর্থের লোভে নিজের সন্তানকে আমার করে তুলে দিতে সে বাধ্য হয়েছে। তাই ভাবে তার পূর্বের পড়েছে তোমার পুত্র সদা ভাত ধরে কাশনে আজ থেকে নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যার গলা থাকবে বেগুন সার কাছে। অধিক শ্রদ্ধা, যদি আমাদের এই গোপন সচেতনতা তাহলে কিন্তু ঘরে বাবা থাকবে না। অধিক শ্রদ্ধা। আমার জীবন দিলেও রাতে আছি, তবু আমার এই গোপন ষড়যন্ত্রের কথা কোনোদিন আমার মুখ দিয়ে বের হবে না। শ্রদ্ধা এই নাম তোর করছে তোমার দয়ার শেষ নেই। তাই তো আয় কোনোদিন ধরে পেয়েছি আমি বাদশাহ ছেলে বাদশাহ। সেনাপতি রঞ্জিত সিং, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্যের কথা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো ওই বাচ্চার হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। বাদশাবাদের বিচার করবার পরে তাকে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। কারণ আমি আপনার পরামর্শে যখন বেইমানে কাছে পা বাড়িয়েছি, তখন ধর্মের ভয় বলে আপনি বসেন। এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। চলুন চলুন। আর অনেক আগেই তাকে আমি এই প্রাসাদ থেকে বিদায় করে দেব। আমার এই কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয় পরম সুখে দিনপাত করছে। না না, উদের সাহেব, আমার এই প্রজারা যদি পরম সুখে দিনপাত করছে, আপনার অনুমান সত্যি যাবে না? তো বলুন কি হয়েছে? দুষ্টাকে মাফ করবেন জাহাপানা, আজ থেকে কিছুদিন যাবৎ ওই প্রজাদের মাঝে বিরাট একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেই সেনাপতি রঞ্জিত সিং এর বৈশ্যতা স্বীকার করছে না। এর কারণ সেনাপতি রঞ্জিত সিং এর দৈহিক দুর্বলতা। প্রথমত বৃদ্ধকালেই তার দৈহিক দুর্বলতা, আর দ্বিতীয়ত তার বিবেক শক্তি হ্রাস পাওয়ায় নৈতিক পরিবর্তন। আপনার কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। সেনাপতি রঞ্জিত সিং যদি বর্ষতার স্বীকার না করি, তাহলে আমার এই সাম্রাজ্য চলবে কেমন করে? তাহলে কি আমার কথা বিশ্বাস না হয়, এখনই সেনাপতি রঞ্জিত সিংকে ডেকে তার শক্তির পরীক্ষা নেন যাবে না? হ্যাঁ উদয় সাহেব, আমি শক্তি পরীক্ষায় দেব। সেনাপতি রঞ্জিত সিংকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি কেন সহজ করছেন বাবা না? উদির সাহেবের কাছে জানতে পারলাম এই রাজ সম্মাননা নাকি আপনার বর্ষতা স্বীকার করছে
আপনার বিরুদ্ধে ওরা নাকি বিদ্রোহ হয়ে উঠছে। এবার কও, আপনার দৈহিক দুর্বলতা মিথ্যা কথা সামনে সম্পূর্ণ মিথ্যা কথা। এ হচ্ছে রুদির সাহেবের একটা পরিকল্পনা কথা। কারণ আমি জিততে হলে আমার বাবু তাকে এমন শক্তি হবে যে দরবার ধরলে কেউ ভালো হারাতে পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তি পরীক্ষা দিয়ে রাজি। বেশ, আমিও সেই শক্তি পরীক্ষা নিতে চাই। এই কে আছিস? উদির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দাও। আমি কি জন্য স্মরণ করছি আমার? আমি সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা নিতে চাই। আমিও প্রস্তুত যাবো না। চলে এসো। অস্ত্র তুলে দিন সেনাপতি মশাই। তা হইলে যাবে না। যে অস্ত্র আপনার হাত থেকে খসে পড়ে গেছে সেই হাত দিয়ে আপনার দেওয়ার সম্মানিত দরবারি আর আমি কোনোদিন স্পর্শ করবো না আপনারা আর কোনোদিন স্পর্শ করবো না। সেনাপতি মশাই, আপনারা চাকরির ফাঁকে এই প্রাসাদে বাইরে চলে যাবো, সেখানে সাধারণ মহিলাদের সাথে ন্যায় জীবনযাপন করবো। তবু পরাজয় গ্রামে আপনার সেনাপতি মশাই, চূড়ান্ত করে যাবো না। তবে আপনি খুব সাবধান হয়ে যান। যে চক্রান্তের শিকার হয়ে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি সেই চক্রান্তে যাবে আপনার সাথে হয়তো আবদ্ধ হয়। আপনার যে আবদ্ধ হ্যাঁ চক্রান্ত চার ছেলে বাড়ির মুখ খুলে বলতে পারছে না যাবারা যাবে ছেলে মুখ খুলে বলতে পারছে না। হ্যাঁ তবে যাবার বেলায় তোমাদের বলে চাইতাম আর যে অমানসিক মিথ্যা করে পরিশোধ আমি বসে দেবো। আমার ফরিয়াদ রোগী বাই বাড়ি তারপর দলের ছুটে আসবে অসংখ্য নৈরাজ দল শয়তানের বিচার করতে। সেদিন তোমাকে দিতে হবে প্রকাশ্য রাজপথে ওই জনতার দরবার। ওদের সাহেব, সেনাপতির কথাগুলো সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে। ওদের সাহেব, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। জাহাপানা খসরুর সাথে পরাজিত হয়ে সে বিবেক শক্তি হারিয়ে ফেলেছে। যাও কেসব কথা, এবার সেরা পদ্ধ আর খালি রাখা যায় না। তাই বলছিলাম কি আপাতত খসরুর হাতে সেই দায়িত্বভার তুলে দিলে হয় না। জাহাপানা, আপনি যদি ভালো মনে করেন তাতে আমার আপত্তি নেই। সাহেব, বাবা খসরু, জাহামারার সম্মুখে আমি তুলে দিলাম এই সম্মানিত দরবারি। আমি আজ থেকে আশা করব এই কাঞ্চনপুরের সেনাপতির দায়িত্ব তুমি ভালোভাবে পালন করবে, এটাই আমি আশা করি। আমি এই দরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি, যুদ্ধ রক্ষাতে আমি আমি আমার জান দিব। তবু মান দিতে আপনি এবার আসুন ওদের সাহেব, আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন। তাই চলো জাহাপানা, তাই চলো। সেনাপতি রঞ্জিত কিসের জানে এক অশুভ ইঙ্গিত দিয়ে গেল। তাহলে কি আমার নবাব মহলে কোন ষড়যন্ত্র চলছে? ওগো খোদা মেহেরবান, আমি বিচারে যদি কোনোদিন ভুল করে থাকি খোদা, তাহলে তুমি আমার অপরাধ ক্ষমা করো খোদা, তুমি আমার অপরাধ ক্ষমা করো। একা একা কি ভাবছেন জানপোনা? ভাবছি অনেক কথা। থাক সেসব কথা। মালা কোথায়? মালাকে তো অনেক খুব দেখতে পাচ্ছি না। জানো জানো বেগম, মালাকে আমি এক বিন্দু না দেখিনি এই দুনিয়াতে
আমাদের জন্য আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। খুদার দরবারে হাজার শুকরিয়া জাহাপনা। অনেক সাধনার পর আমাদের প্রতি তিনি মুখ তুলে চেয়েছেন। এসো মা, কি হয়েছে বলো? আমি আর মাঠের পাশে দোকানে বেড়াতে যাবো মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। একই মা, হঠাৎ কুণ্ড বলে কেন? রাত হয়েছে পিতা, আমি যাব। কেন হঠাৎ কুণ্ড বলে যাবে কেন? সকালে বেলায় কোন বহনে গো, আরে ও পিতা ফোটে কত ফুল, মিলি আরো দেব ফুল পিতা গো। নানান রকম ফুল তুলিব গো, আরে ও পিতা মনের মহৎ করে, বিনা সদাই গাঁথিব মালা মনের মতন গো পিতা গো। তবে যাও মা, কিন্তু তোমার সখী আলিয়াকে সঙ্গে নিয়ে যেও মা। তাই যাব পিতা, তাই যাব। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হলো জাহাপনা। এবার একটি ভালো পাত্র থেকে মেয়েটিকে তার হাতে তুলে দেবো জাহাপনা। ঠিক আছে বেগম, আমি হাজি মালার বিয়ের ব্যাপারে উজির সাহেবের সাথে আলোচনা করবো। চলো বেগম, এবার বিশ্রাম করতে যাওয়া। তাই চলুন জাহাপনা, তাই চলুন। সখী, বাহ চমৎকার! দেখো আলিয়া, কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তা দেখলাম, কিন্তু আমার সুন্দর বাহার দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি। কেমন কি বাহ সুন্দর কোন জগতে সই, আরে ও দেখতে লাগে ভালো, কত রকম ফুল ফুটেছে করে ভালো মালা সহায় গো। বুঝেছি সই কেমন ভালো গো, আরে ও যদি বুঝেছি যে আমি এমন সুন্দর মালা সারা মাথার গলে কোন দুয়ার আমার সখী গো, আরে ও সখী আসিল ভাজিয়া, বন্ধু কিনে সোনার জৈবন কারে দিছু প্রিয়া জয় গো। চলো সখী, এবার ঘরে ফিরে যাই। তো যাবো মাঠের ধারে বসে বাজির বাজি বানাইতে সই, মন কেড়ে নিয়েছে সখী। সই, আমাকে দিয়ে দিল সই। আর যেতে হবে না সই, লোকটা বসে বলতে বলতে আরে ওদিকে যে আসছে। চলো আমরা ওদিকে একটু লুকিয়ে পড়ি। তাই চলো সখী, তাই চলো। আমার গরুর পাল যখন মাঠে ঘুরে ঘাস খাচ্ছে, তখন আমি ওই ছায় বসে একটু বাঁশি বাজিনি।
দেখি বাঁশি বন্ধ করলে কেন? বাজাও, আমি শুনবো। মধুর বাঁশির সুর আমাকে এখানে টেনে এনেছে। আমি যাই, আমার গরুর কাল অনেক দূরে চলে গেছে। দাঁড়াও, তোমাকে এভাবে চলে যেতে দেবো না। তুই কিছু বলবে? এই বাঁশির সুরে বাঁশি বাজাও গো, আরে ও না করে কানে দিয়া, তোমাকে আমি পাগল হইয়া না করি গো। কোথায় তোমার বাড়ি কোনা গে? আরে হো কোনা, কোথায় তোমার ঘর? কেমন করে শুনলে কন্যা আমার বাছুর সুরে কন্যা গো? তুমি তোরা জাহারি কন্যা গো, আরে হো কন্যা আমি মাতের শাশি। তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসির কন্যা গো? না, আমি হলাম গরিব মূর্খ, তুমি হলে রাজার মেয়ে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিনই হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? আমি যে তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নাম মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলে ডাকবে। মতি আর মালা, তাহলে তো দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে, মতি আর মালা। বন্ধু, আমরা ওই দিকটা থেকে একটু ঘুরে আসি। বেশ, তাই চলো। বন্ধু কৃষ্ণ, এটাই হলো রাজনীতির খেলা। সেনাপতি রণজিৎ সিংকে অপসারণ করে তোমাকেই সেনাপতি করা ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তাই আমি আমার এই সংকল্পে জয়ী হয়েছি। কিন্তু রঞ্জিত যদি আমাদের বিদ্রোহচরণ করে ওই সব রহস্য বলে দেয়, পারবে না কৃষ্ণ, পারবে না। সেনাপতি রণজিৎ সিং প্রাসাদের বাইরে গেলেও আমার হাত থেকে সে কোনোদিন রেহাই পাবে না। এবার দ্বিতীয় সংকল্পটিতে হাসিল করতে পারলেই আমি হলো নিশ্চিন্ত। দ্বিতীয় কাজ মানে দ্বিতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যা মালাকে তোমার সাথে শাদী দিয়ে পুত্র বধূ করে আমার ঘরে আনতে পারলেই ওই কাঞ্চনপুরের সিংহাসন আবার যাই কোথায়। কিন্তু বেগম সাহেবাজির আমার নাম শুনতে চায় না বিদাও। জাহাপানাকে কোনো কৌশলে রাজি করাতে পারলেই বেগম সাহেবের অনুমতির কোনো প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব হয়? সে চিন্তা করবো আমি। আমি তোমাকে পথ বাতলিয়ে দেব, তুমি শুধু কাজ করে যাবে। দাস, তবে সাবধান পুত্র, পুত্র বিয়ের আহ্লাদে যেন ওই মালাকে যেন বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, বাচ্চার হাতে থেকেই আমরা বাপ বেটা কেউ রেহাই পাবো না। বুঝলে, কথাটা যেন মনে থাকে। সত্যি আব্বাজানের বুদ্ধিকে তারিফ করতে হয়।
কিন্তু কিন্তু মালা যে আমার কথাই শুনতে চায় না। হ্যাঁ, যাক। হ্যাঁ, তবু আমাকে ওই পিছিয়ে গেলে চলবে না। হ্যাঁ, সুন্দরী মালা, হ্যাঁ তোমার রূপে ওই যাদের মতো ঝিলিকার থাকলেও, হ্যাঁ কিন্তু আমার পরে তাও ওই আগুনের মতো দাও দাও করে চলছে। হ্যাঁ, আর কতদিন আমাকে এমনি ভাবে ওই অপেক্ষা করে থাকতে হবে সুন্দরী মালা? কি বলতে চাই শুনলো? আমি বলতেই পারি না, মানে মহলে বসে বসে ওই মালার জন্য হামডুবু খাচ্ছেন, আর আমাদের ওই মালারানি হ্যাঁ মালারানি মাটির মেঘে মধু বিলিয়ে দিয়ে সত্য কথা বলি না, দূর ছাই মিথ্যা কথা আমি বলতেই পারি না। মানে মালার প্রেমে ওই চাষার হৃদয়ে চাষা লেগে গেছে। দেখতে নাকি একেবারেই আজগুত্তরের মতন চার মাসির সুরে ওদের বলেন বাবা একেবারে উড়ে যায়, একেবারে উড়ে যায়। তাহলে মালা এখন ওর কাছে বন্ধু প্রতিদিন ঘুরে যায়, হুজুর প্রতিদিন ছুটে যায়। আমি তার বিপক্ষে শাসককে দেখে যেতে চাই। আচ্ছা, আমিও দেখে নিতে চাই ওই চাষার ছেলের যে কত হিম্মত। হ্যাঁ, সে কিনা আমার কামনার ফুলকে তুলে নিতে চাই। চল মন্টু, আমি তাকে ফোন করবো। আর কইবেন বলে মালা তো দূরের কথা, ভাগ্যে একটু ভুগলে ফুলও জুটবে না। হ্যাঁ, চল মন্টু, আমি নিজ চোখে দেখতে চাই সেই চাষার বাচ্চাটা যে কত হিম্মত। চল মন্টু। তাই চলুন, বর্ষার হার পুত্রকে আবার খুঁজে বার করতে হবে। জীবনে অনেক পাপ কাজ করেছি, তাই তাই সে পাপের আমলে মনে করে নিঃশেষ হয়ে যাচ্ছে। অর্থের লোভে আমি যা দুধ খেয়েছি তার সাথে নিবু খারাপি করেছি, তাই কি আজ সে পাপের আগুনে আগুনে আমি জলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। যদি কোন রকমের বাদশার হারো পুত্রকে খুঁজে পেতাম তাহলে পাপের বোঝাটা হয়তো আমার কিছু হালকা হতো। ও খোদা তুমি বলে দাও কোথায় গেল আমি বড় বাদশার হারো পুত্রকে? এই তো এখানে ছিল কাশের বাড়ি, চাষার বাড়ি, তাকে আমি শুধু বাবা পুত্রকে তুলে গেছিলাম, কিন্তু এখন তো পুরো বাড়িঘর কিছু দেখছি না। তুমি গেল কোথায়? কাকে খুঁজছেন? আমি যাকে খুঁজছি তার খোঁজ তুমি কোথায় দিতে পারেন না বাবা? তুমি নিজের গায়ের ছেলে? না, আমার বাড়ি পাহাড়পুরে। এখানে প্রতিদিন এসে গরু চড়ায়। তাহলে তুমি কার ছেলে? চাষার ছেলে। চাষার ছেলে? চাষার ছেলে এত রূপ, আমাকে কিছু বলবে? তোমার নাম কি বাবা? আর তুমি কার ছেলে? আমার নাম মতি, পিতা হলো পাহাড়িয়া সর্দার। সর্দার ছেলে, তুমি কি সরকারের কাছে নিয়ে যেতে পারবে বাবা? তাকে আমার যে বিশ্বের প্রয়োজন। কিরে বেটা, তুই কার সাথে কথা বলছিস? বাবুজি, এই লোকটি তোমার সাথে দেখা করতে চাই। বলুন আপনি কি আছেন? আমি এক সময় ছিলাম সেনাপতি রঞ্জিত সিং, এখন তোমাদের মতো একজন। আপনি সেনাপতি আছেন, কিন্তু আমার এই অবস্থা হলো কি করে? আপনি যদি আমাকে আশ্রয় দেন তাহলে আমি তোমাকে সব খুলে বলবো। বলো সরকার, আপনি আমাকে একটু আশ্রয় দেবেন? এখন থেকে আপনি আমার এখানে থাকবেন। তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধ বিদ্যা শিখে তাকে আমি যোদ্ধা বানাবো। চমৎকার হবে বাবুজি, আমি যুদ্ধ হবে এই রাজা সেনের লোকের সাথে সিংহাসন অধিকার করে নেবো, তখন কি আমার মজা হবে, তাই না বাবুজি? বটে তুই রাজা হলে আমি যে হব রাজার বাপ। চল সেনাপতি, তুই আমার ঘরকে চল। তার চলো। সত্যি লোকটি
যদি আমাকে যুদ্ধ শিখাবে তাহলে তো আমার ভালোই হবে। ওই রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। তার সাথে যুদ্ধ করবে বন্ধু? ওই রাজার লোকেদের সঙ্গে। আরে তোমার আর আমার যদি প্রেমের বাবা হয়ে দাঁড়ায় তাহলে সব কটা শয়তানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ত করে দেবো। হাসতো কেন মালা? তোমার বীরত্ব দেখে। কেন? আমি বুঝি কাপুরুষ? না 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 না, কাপুরুষ হলে কি তোমার কাছে এই আজ দেরিতে চুপি চুপি আসতে পারি? তবে কেন আসো মালা? তোমার বাঁশির সুরে বন্ধু গো, আরে ও বন্ধু কি বাজা তু জানে, লাগাইয়া প্রেমের ডুরি আস্তে আস্তে টানে বন্ধু গো। বাঁশের বাঁশি বাজায় আমি গো, আরে ও কন্যা কুন্দ বনে বৈশা, জীবান কান্দে বাঁশি সুখে রে গান গাইয়া কন্যা গো। এই কথা শোনাইলে বন্ধু গো, আরে ও বন্ধু কি বাজো তোমায়, আমি তোমার বন্ধু হব, তুমি যে আমার বন্ধু গো। আমাকে মন দিলে কন্যা গো, আরে ও কন্যা মরবে শেষে হায়, বলতে বল কহিরে না তাড়াতাড়ি জ্বালায় কন্যা গো। তুমি এসব কি বলছো বন্ধু? আমি যে জীবনে মরণে, আমি যে তোমার জীবন সাথী বলে জানি, এই দুনিয়ার কারো সাধ্য নেই আমাদের মিলনে বাধা দেয়। আমি যে বড় দুঃখী মালা, আমার পিতা ছিলেন পাশে মালিক চাষা, সে আমাকে 6 বছরে রেখে পিতা মাতা মারা গেলেন। তারপর আমার পিতার বন্ধু, সে এক পাহাড়িয়া সর্দার, সে আমাকে লালন পালন করে সে যে আমাকে এতটুকু বড় করে তুলেছে। এতে তুমি দুঃখ করো না বন্ধু, একটি কথা মনে রেখো, এই দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের বন্ধু? মালা, এখন থেকে তোমার সকল দুঃখ আমি দূর করে দেব বন্ধু। বেশ তাই হবে। সোনা দাহানা ইল্লাহানি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো, আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। একবারই পাওয়া যায় রে জীবন, ভালোবেসে জানো হয় তোমার, নিমিষে যাবো মনের মাঝে, আমি মিশে যাবো মনের মাঝে। কিছুই লাগে না, কিছুই লাগে না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। ভিতরি পাওয়া যায় রে জীবন, ভালোবেসে জানো হয় তোমার। আমি ধুলা দিয়ে বাতি বাসায়, আমি ধুলা দিয়ে বাতি বাসায়, কিছুই লাগে না, কিছুই লাগে না, সোনা দানা আমি
এত সাহস দেন সামান্য একটা চাষার ছেলের সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন প্রসাদের বাইরে এসো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এর কৈফিয়ত নেওয়ার অধিকার তোমার নেই। আছে এই রাজকন্যা মালা একটি নফরের কাছে কোনো কৈফিয়ত দিতে মোটেই রাজি নয়। এবার তুমি আসতে পারো। কি আমাকে অপমান? আমিও তোমাকে দেখে নেব যে কত ধানে কত চাল। এসো এসো তুমি বলছি, আমাকে ধরো না বলছি, তুমি আমার কাছে আসবে না বলছি। এসো সুন্দরী, নাও, এসো নাও। চলে এসো সুন্দরী। আমার সামনে মালার গায়ের হাত তোলার অপরাধে আমি তোর ওই হাত খানা মৌসুমে ফেলে দেবো শয়তান। তোকে আমি এখনই বুঝে দিচ্ছি, এই চাবুক কার পৃষ্ঠে পড়ে বল সর্বোচ্চ। এই চাষার গায়ের শক্তির পরীক্ষা এখনো তোমরা পাওনি। এবার দেখে নাও চাষার গায়ের কত শক্তি। যাও, আর বিরক্ত না দেখে বাসাতে ফিরে যাও। এই নাও তোমার চাবুক, আজ তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে যদি এই চাষার গায়ে চাবুক করতে আসো, তাহলে সেই চাবুক কেড়ে নিয়ে তোমাদের দিকেই বসে দেওয়া হবে। যাও। আচ্ছা আমিও দেখে নিতে চাই তোর কত হিম্মত। আমরা এখান থেকে চলে যাই। তাই চলো।